ফারাক্কা বাঁধের প্রভাবে এখন মৃতপ্রায় পদ্মা ও এর বিভিন্ন শাখা নদী। নাব্যতা হারিয়ে পদ্মার বিশাল বুকে এখন ধুধু বালুচর। গবেষকরা বলছেন, গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করা না গেলে অস্তিত্ব সংকটে পড়বে এই নদী। হারিয়ে যাবে জীববৈচিত্র্য, বিরূপ প্রভাব পড়বে পদ্মার ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রায়। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাবিল ফরিদ এবং আমি সঞ্চারী মজিদমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। বিচার বহির্ভূত হত্যা বন্ধ করায় র্যাবের ওপর সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, অন্য বাহিনীর কর্মকাণ্ডে উদ্বেগ। নানা অভিযোগের মধ্যেই চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার, মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ নেতাদের মধ্যেই। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন কেন্দ্রিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, ওয়াশিংটন আর পেছনে তাকাতে চায় না, নতুন উচ্চতায় নিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ককে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লু আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের বিচার বহির্ভূত হত্যা কমলেও অন্য বাহিনীর এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ঢাকায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক চুক্তি, বাংলাদেশে ভারতের প্রভাব ও চীনের আগ্রহ, এসব বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড লু। বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুম ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব, তার প্রমাণ দিয়েছে র্যাব। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকে কমিয়েছে র্যাব, যা সন্তোষজনক। কিন্তু আমরা এখনো উদ্বিগ্ন, কারণ অন্য বাহিনী এখনো এই ধরনের অপরাধ করে যাচ্ছে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার অধীর হয়ে আছে, প্রক্রিয়া চলমান রয়েছে। লু জানান, আকসা নয়, প্রতিরক্ষা সংক্রান্ত জিসুমিয়া চুক্তি নিয়ে ঢাকা ওয়াশিংটন আলোচনা চলছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের মধ্যস্থতায় শিথিল হয়েছে। বিএনপির এমন মন্তব্যকে উড়িয়ে দেন ডোনাল্ড লু। এটি একটি হাস্যকর মন্তব্য। যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, আমাদেরকে কেউ বলে দেয় না কি করতে হবে। গেল নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে ওয়াশিংটন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। সম্পর্কের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের উন্নয়নের সাথী হতে চায় যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি দেন লু। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কঠিন সময় পার করেছে। এখন বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা চলছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তবে আমরা মানবাধিকার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেইনি। আমরা ভারসাম্য চাই, ইতিবাচক বিষয়গুলো নিয়ে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাতে চাই। ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন ডোনাল্ড লু। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হয়নি। সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে আমরা সম্মান করি। কোথাও কোথাও সহিংসতা, ভাঙচুর ও বিদ্বেষমূলক আচরণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক আচরণের সুযোগ নেই, তাই পুলিশকে পদক্ষেপ নিতে হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। যেখানে বল প্রয়োগের অভিযোগ উঠেছে সেখানে তদন্ত হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায় তবে জবাবদিহি নেওয়া হবে। For hate speech in America. In those cases, police have been involved and sometimes people have been arrested. বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলেও জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময় বাংলাদেশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে স্বীকার করলেন ডোনাল্ড লু। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে তাকাতে চায় না। দুদেশের ঘনিষ্ঠতা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি। বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন লু। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে। দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। জানান, জাতীয় নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেদিকে তাকাতে চায় না যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশ ইস্যুতে সহযোগিতা আশ্বাস দিয়েছেন লু। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই। বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, বিনিয়োগের পরিবেশ ও শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে, যাতে করে সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হয়। পরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন লু। আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে ডোনাল্ড লু বৈঠক করেন পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীর সঙ্গে। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীববৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। একসাথে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে বর্তমান সরকারের সাথে কাজ করছে, তবে তারা নির্বাচন ইস্যুতে আগের অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশিরা এখনও বাংলাদেশের জনগণের পক্ষে আছে বলেও জানান তিনি। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে কথা বলছে বলেও দাবি করেন তিনি। বিদেশে বাংলাদেশি কূটনীতিকরা দেশের জন্য নয়, আওয়ামী লীগের জন্য কাজ করেছে বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন, দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে আছে সরকার। গণ আন্দোলনের মুখে এই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলেও জানান তিনি। পরে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপি নেতারা। তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়, যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পুরো দমে চলছে প্রচারণা। দলীয় প্রতীকে মনোনয়ন না হলেও প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতার সংখ্যাই বেশি। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। ভোটারদের কাছে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন তারা। এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও যোগ্য প্রার্থী দাবি করে বেশ কয়েকজন নেতা আছেন ভোটের মাঠে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোট 21 মে। রায়পুরে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের ভগ্নিপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ। এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আরেক প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার।
এদিকে রামগঞ্জে প্রার্থী হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ইমতিয়াজ আরাফাত। আজকে দলীয় কথা বলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মানুষের পক্ষে কাজ করানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের অভিযোগ আমার কাছে সত্য না, এগুলো সব বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা। আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণও করতে পারবে না। সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। প্রার্থীরা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা। আচরণবিধি লঙ্ঘন সহ একে অপরের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। প্রকাশ্যে সিল মেরেছেন, এরকম সংখ্যা তো এখন পর্যন্ত উড়িয়ে দেওয়া যায় না। তারপরেও আমি সচেষ্ট আছি। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ তারা সকলে আমাদের সাথে আছেন, আমার সাথে কাজ করছেন। নির্বাচনে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তারা বলছেন, ভোটাররা চায় বলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে এসেছেন তারা। ইনশাল্লাহ আমার সর্বস্তরের জনগণ আমার সাথে আছে। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগের নেতা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচন যাতে অবাধ হয় সেই জন্য আমরা ব্যবস্থা অব্যাহত রাখব এবং প্রতিটি উপজেলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 157টি উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচনের প্রচারণা নিয়ে আরও জানাতে বা সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে ভোটের প্রচারণা কেমন চলছে? প্রার্থীদের কোনো অভিযোগ আছে কি? দেখুন, সুনামগঞ্জের দ্বিতীয় দফে 4টি উপজেলা হাওর অধ্যুষিত তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং ধর্মপাশা, এই 4টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21 মে। তো ইতিমধ্যে আমরা দেখেছি একেবারে শেষ মুহূর্তে প্রচারণায় কিন্তু প্রার্থীরা একেবারে সরব করে রেখেছে ভোটের মাঠ এবং একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নানা হামলা, ভাঙচুরের অভিযোগ পর্যন্ত করছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি জেলার বিশ্বম্ভরপুর উপজেলা। তো এই বিশ্বম্ভরপুর উপজেলায়ও কিন্তু আমরা দেখেছি বিগত দিনে, অর্থাৎ গত সপ্তাহে আমরা এই যেহেতু প্রত্যেকটি উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন, সেহেতু আমরা দেখেছি অভ্যন্তরীণ কুন্দল কিন্তু অনেকটাই দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। যেমন এই উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত চৌধুরী রাজন, তিনি অভিযোগ করেছেন আরেকজন প্রার্থীর বিরুদ্ধে। অর্থাৎ ঠিক অপরদিকে আমরা যদি বলি তাহিরপুর উপজেলা, আমরা প্রতিদিনই মিছিল, মিটিং, সমাবেশ দেখছি এবং গতকালকে 3 পক্ষের মিছিল কিন্তু একসাথে হয়ে যাওয়ায় একটা সংঘাতের দিকে যাচ্ছিল। তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে পরিস্থিতি শান্ত হয়। তো আমরা দেখছি যত সময় যাচ্ছে ততই কিন্তু নির্বাচনের যে মাঠ সেটা উত্তাপ হয়ে উঠছে। আর এই সার্বিকভাবে আমরা যে সমস্ত বিভিন্ন সময় যে অভিযোগ পাওয়া যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়ে যে সমস্ত অভিযোগ যাচ্ছে, আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে সময় যে অভিযোগ পাচ্ছে সেই অভিযোগ কিন্তু তারা সাথে সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছে এবং যেখানে আইনি পদক্ষেপ নেওয়ার কথা সেখানে আইনি পদক্ষেপ নিচ্ছে, জরিমানা করা হচ্ছে। তো আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিশেষ করে যদি আমি তাহিরপুর এবং ধর্মপাশা উপজেলার কথা বলি, এই দুইটি উপজেলায় যেহেতু প্রার্থী বেশি, অর্থাৎ আওয়ামী লীগের এই নেতাকর্মীরা কিন্তু উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেহেতু এখানে অভিযোগের মাত্রাটাও কিন্তু একটু বেশি দাঁড়িয়েছে। তাহিরপুর উপজেলার কথা যদি বলি, তাহিরপুর উপজেলায় কিন্তু বিশেষ করে একটি বালুমহাল রয়েছে, জাদুকাটা নদী। সেই জাদুকাটা নদীকে কেন্দ্র করেই কিন্তু এই নির্বাচনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি, আমরা গতকালকে সারাদিনই তাহিরপুর উপজেলায় ছিলাম। তাহিরপুর উপজেলার সবচেয়ে আলোচিত যে প্রার্থীরা রয়েছে, যে 2-3 জন প্রার্থী রয়েছে, তারাও কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এমনকি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা, তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি অভিযোগ করেছেন অপর এক আওয়ামী লীগের নেতা, অর্থাৎ উপজেলা চেয়ারম্যানের প্রার্থী তিনি মাঠে আছেন, তার বিরুদ্ধে কেন্দ্র দখল করার একটা শঙ্কার কথা জানিয়েছেন। অর্থাৎ আমরা 4টি যে উপজেলা নির্বাচন হচ্ছে, 4টি উপজেলাতেই আমরা দেখেছি এক প্রার্থী অপর এক প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল করে নেওয়ার শঙ্কার কথা আমাদেরকে জানাচ্ছেন। এমনকি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
নিশ্চয়ই নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপজেলা নির্বাচনের আগে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিক। পরে অভিযোগ থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। বুধবার তাদের অভিযোগের শুনানি করে ইসি এসব সিদ্ধান্ত জানায়। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২১ মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট। জামিল হাসান নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তার ছোট বোন রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও বারবার আচরণবিধি লঙ্ঘন করে জামিল হাসান। কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে ব্যাখ্যা দিতে ডাকা হয় কমিশনে। পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কমিশনাররা ব্যাখ্যা শুনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। অভ্যাসগতভাবে অপরাধ করেছে, ধারাবাহিকভাবে ৩টা অপরাধ করেছে, ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে ভঙ্গ করেছে, মিছিল করেছে। সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বাতিল করেছেন। বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক গত ৮ মে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন। এই নিয়ে কমিশনে এসে তিনি ভুল স্বীকার করেন। আমি প্রকাশ্য ভোট দিয়েছি, কিন্তু সেটা কিন্তু ভোট যে আমি ওই যে গোপন কক্ষে যাওয়ার যে কাজটা আমি দাঁড়িয়েই করেছিলাম। ওই যে একটা বক্স ছিল না, ব্যালট বাক্স, এটার আড়ালে আমি দিয়ে ড্রপ করছি। আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। এর আগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। তবে আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। বুধবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় সড়কে শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কিভাবে কমবে এমন প্রশ্ন রাখেন মন্ত্রী। বনানীর বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক, ২ সিটি কর্পোরেশনের মেয়র, আইন শৃঙ্খলার সদস্যসহ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নীতি নির্ধারকরা। এ সময় মেয়াদ উত্তীর্ণ লক্করঝক্কর বাস ডাম্পিং না করে পুরোপুরি ধ্বংসের সুপারিশ করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহর প্রশ্ন, এসব গাড়ি কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না? ১১১টা সুপারিশের মধ্যে মাত্র 7টা বিষয়কে বিবেচনায় নিয়ে 111 দফা সুপারিশ করছে এবং প্রথমটাই আমরা বলছি শিক্ষা এবং সচেতনতা। সুতরাং সচেতনতা কিভাবে সৃষ্টি করা যাবে সেটার উপর গুরুত্ব দেন। ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব, আমি মনে করি 34 বছর পর্যন্ত চলে, এই দায়িত্ব তাদেরকেও নিতে হবে। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক, আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি। এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য বন্ধে সড়ক পরিবহন মন্ত্রীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন ঢাকা সিটির 2 মেয়র। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো। সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতায় না আনি তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না। আগের চেয়ে দুর্ঘটনা কমলেও সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চলাচল বাড়ায় উদ্বেগ জানান সড়ক পরিবহন মন্ত্রী। দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক, এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।
সারা দেশে বুধবার থেকেই মোটর বাইকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুরও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঢাকা সিটিতে যে কৌশল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিভ সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মিশরের ইজিপ্ট এয়ারের ২টি উড়োজাহাজের লিজ অনিয়মের ১১৬৪ কোটি টাকা আত্মসাতের মামলায় এই অভিযোগপত্র দেয়া হয়। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক আনোয়ারুল হক অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালে ইজিপ্ট এয়ারের কাছ থেকে ৫ বছরের জন্য ২টি বোয়িং উড়োজাহাজ ভাড়ায় আনে বিমান। কয়েক বছরের মধ্যে উড়োজাহাজের ইঞ্জিন কয়েকবার বিকল হয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনগুলো মেরামত করা হয়। এরপরও বেশিরভাগ সময় বোয়িং দুটি বিকল পড়েছিল। বেসামরিক বিমান চলাচল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে জানা যায়, মূল চুক্তিকে পাশ কাটিয়ে ১৮ বছরের পুরাতন ২টি উড়োজাহাজ ভাড়ায় এনেছিল বিমান, আর এতে সরকারের লোকসান দেখানো হয় ১১৬৪ কোটি টাকা। লিজ সংক্রান্ত একটি বিষয় দুর্নীতির অনুসন্ধান হয়েছিল বেশ কদিন আগে। দীর্ঘ অনুসন্ধান শেষে এজাহার দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। তারপরে দীর্ঘ তদন্ত শেষে আজকে আদালতে অভিযোগপত্র দাখিল করল ১৬ জনের বিরুদ্ধে। ৩০ জনের মধ্যে তদন্তে অন্তত ১৪ জনের কোনো দায় পায়নি দুদক। বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিভ সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এখন আদালতে বিচারে যাবে, চার্জশিটের উপর শুনানি হবে। আদালত যদি মনে করে পর্যাপ্ত তথ্যপত্র আছে তাহলে আমলে নেবে। আমলে নেওয়ার পরে যদি আমলে নেয় তারপরে এটি বিচারের জন্য যাবে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এই লিজ অনিয়মের ঘটনায় বিমানের ৩০ জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১ দিন পার হলেও চালু করা যায়নি রেলের ভেন্ডিং মেশিন সেবা। যাত্রীদের কাউন্টার বা অনলাইনে টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি দিতে ভেন্ডিং মেশিন টিকিট কাটার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু গ্রাহকের পেমেন্ট গেটওয়ে তথ্য নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, শিগগিরই ভেন্ডিং মেশিন সেবা পাবেন যাত্রীরা। হঠাৎ দেখলে মনে হবে এটি কোনো চিত্রকর্ম, কিন্তু না, আদতে এটি কমলাপুর রেলওয়ে স্টেশনে চালুর অপেক্ষায় থাকার রেলওয়ে টিকিট ভেন্ডিং মেশিন টিভিএম। অযত্নে ধুলোর আস্তর জমে মেশিনগুলোর এখন এই হাল। রেলওয়ে প্রাথমিকভাবে কমলাপুর রেল স্টেশনে 4টি, বিমানবন্দর স্টেশনে 2টি এবং চট্টগ্রামে 2টি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বসায় 15টি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। নিজের টিকিট নিজেই কাটব স্লোগান সামনে রেখে ঢাকঢোল পিটিয়ে স্থাপন করা মেশিনগুলো 3 সপ্তাহেও চালু করতে পারেনি রেলওয়ে। টিকিটের দাম মেটানোর সময় টিভিএম এর পর্দায় ব্যাংকের গোপন তথ্য উন্মুক্ত হওয়া, টিকিট প্রতি দিতে হয় 20 টাকা মাসুল, তার উপর নগদ টাকায় টিকিট কেনার সুযোগ না থাকায় চ্যালেঞ্জের মুখে টিভিএম সেবা। এখানে দেখলাম যে মেশিন আছে, কিন্তু মেশিনের কোনো কার্যকারিতা নাই। কোনায় পড়ে আছে, এটা যদি পাবলিক জানতো, এটা সম্বন্ধে কোনো অ্যাড থাকতো কিংবা কারো নলেজে থাকতো। 22 এপ্রিল স্থাপন করা টিভিএম এর কোনোটিই চালু না হলেও রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, শিগগিরই সব মেশিনে সেবা পাবেন যাত্রীরা। বাংলাদেশের অনেকগুলো স্টেশনে এগুলো বসবে ভেন্ডিং মেশিন। কিছুদিনের মধ্যেই মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয় ওইগুলো উদ্বোধন করবেন আমরা আশা রাখছি, এবং ওই উদ্বোধনের পর থেকে এটা কার্যক্রম শুরু হবে। নিরাপত্তা নিশ্চিতে টিভিএম নিরাপত্তা সুরক্ষিত করতে সহজ.com-কে নির্দেশনা দেয় রেলওয়ে। এরপরই ঝুলে যায় সেবাটি। এই সিকিউরিটি পার্সপেক্টিভটা আসলে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমাদের স্টেশনগুলোর কথা চিন্তা করে, মানে ক্রাউডটাই এতই ভিন্ন যে আসলে এটার কথা চিন্তা করেই এই প্রাইভেসি ইস্যুটা এসছে। নতুন কোনো প্রকল্প বা উদ্যোগ নেওয়ার আগে রেলওয়ের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঠিক পরিকল্পনা এবং গবেষণা থাকা প্রয়োজন বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ। অনলাইনে যারা ওয়েবসাইট ব্যবহার করতে পারে বা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারে তাদেরই একটা মিনি ভার্সন আপনি এখানে দিলেন, তার মানে এখানে গবেষণা হয়নি, স্বল্প মেয়াদে একটা পরিকল্পনা হিসেবে তারা এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা হোঁচট খাবে, এটাই স্বাভাবিক। গণমানুষের সেবা নিশ্চিতে টেকসই পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতেও এসব উদ্যোগ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তাদের। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশ অংশে পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। নাব্যতা হারানোর পাশাপাশি নদীর আয়তন কমেছে অর্ধেক। নদী গবেষকরা বলছেন, গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করা না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পদ্মা। হারিয়ে যাবে জীববৈচিত্র্য,
বিরূপ প্রভাব পড়বে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রায়। বাংলাদেশ ভাটিতে হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণের প্রায় পুরোটাই ভারতের হাতে, যার মধ্যে পশ্চিমে ফারাক্কা বাঁধের প্রভাবে এখন মৃতপ্রায় পদ্মা ও এর বিভিন্ন শাখা নদী। নাব্যতা হারিয়ে পদ্মার বিশাল বুকে এখন ধুধু বালুচর। ফারাক্কা বানার থেকে আপনার নদী এখন ভরাট হয়ে গেছে, পানি সেরকম প্রেশার নাই, মানে চরে পরিণত হয়ে গেছে। প্রচুর ধরনের মাছ পেতাম, সব রকম মাছ পেতাম, এখন নদীতে মাছই তো নাই। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী স্প্রিঙ্গারের তথ্য মতে 4 দশকে পদ্মার আয়তন কমেছে 50 ভাগ, পানির গভীরতা 17.8 ভাগ, পানির প্রবাহ 26.2 ভাগ। এছাড়া মিঠা পানির সরবরাহ সর্বোচ্চ 90 ভাগ পর্যন্ত কমেছে। গোদাগাড়ি থেকে চারঘাটের সারদা পর্যন্ত নদীর 70 কিলোমিটার এলাকায় অস্তিত্ব ছিল 129 প্রজাতির মাছের। এর মধ্যে অর্ধেকের বেশি এখন বিলুপ্ত প্রায়। শুকনো মৌসুমে যে জলায়তন থাকতো সেই সময় 1982 সালের দিকে, সেই তুলনায় এখন প্রায় 50% কমে গেছে এবং স্বভাবতই মাছের উপরে কিংবা অন্যান্য জলজ প্রাণীর উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বেই। পরিবেশবিদরা বলছেন ক্রমাগত নদীর প্রবাহ কমায় নদীর জীববৈচিত্র্য রয়েছে মারাত্মক হুমকিতে। বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা সেটা রক্ষা করতে হবে। যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে, বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে, প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে। 1974 সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3,18,648 কিউসেক। ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা নেমেছে 1,81,550 কিউসেকে, যা নিয়ে শঙ্কিত নদী গবেষকরা। যারা প্রকল্প প্রণয়ন করেন ঢাকায় বসে, এদের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের কারণে নদীগুলো অকালেই মরে গেছে। দেশে 7 শতাধিক নদীর কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে টিকে আছে মাত্র কয়েকটি। পানি প্রবাহ না থাকায় আজ বড় নদীগুলোও অস্তিত্ব সংকটে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে স্মার্ট টিভি বক্স বিক্রির অভিযোগে 4 জনকে আটক ও 977টি ডিভাইস জব্দ করা হয়েছে। বুধবার রাজধানীর মিরপুর ও এলিফ্যান্ট রোডে বিটিআরসি এবং র্যাবের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। বিটিআরসি বলছে, টিভি দেখার এমন ডিভাইস বিক্রি ও ব্যবহার অবৈধ। টিভির সঙ্গে HDMI কেবল দিয়ে সংযুক্ত করা হয় স্মার্ট টিভি বক্স। পরে একটি অ্যাপ ইনস্টল করে ইন্টারনেটের মাধ্যমে চালানো যায় দেশ বিদেশি যে কোনো টিভি চ্যানেল। প্রয়োজন হয় না কোনো ধরনের ডিশ কিংবা DTH সংযোগের। তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এভাবে টিভি দেখানো অবৈধ। বুধবার রাজধানীর মিরপুর 10 নম্বরের শাহ আলী মার্কেটে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে এমন ডিভাইস পাওয়া যায় 3টি দোকানে। এ সময় 3 বিক্রেতাকে আটক করে র্যাব। যদিও তাদের দাবি, টিভি দেখানোর সুযোগ করে দেয়া এসব ডিভাইস বিক্রি যে বেআইনি তারা তা জানতেন না। যতটুকু ধারণা ছিল এগুলো সব কিছু লিগেল, আর যেহেতু এটা অনেক বড় আকারে আমদানি করা হইতেছে, যতটুকু আমরা জানছি যে সব কিছু ব্যাক ট্যাক্স আওতাভুক্ত হয়েই দেশে ঢুকতেছে, এরকম একটা নলেজ আমাদের ছিল না। বিটিআরসি থেকে কখনো আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই বা বিক্রি করা হবে না, এটা যে অবৈধ এটা আমরা জানি না। পরে সন্ধ্যায় অভিযান চালানো হয় এলিফ্যান্ট রোডের M আলী ভবনের নিচতলায়। আবাসিক এই ভবনে অফিস নিয়ে আনোয়ার হোসেন সেখান থেকেই সারা দেশে সরবরাহ করেন অবৈধ এই ডিভাইস। মোট 4টি দোকান থেকে জব্দ করা হয় 977টি ডিভাইস। বিটিআরসি বলছে, অবৈধ এসব ডিভাইসের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। টিভি দেখার ক্ষেত্রে অ্যাপস বা কোনো ডিভাইস দিয়ে অবৈধ সেবা প্রদানকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ক্লিন ফিড ছাড়া যে বিদেশি চ্যানেল এবং আনঅথরাইজ চ্যানেল তারা সম্প্রচার করছে, এর ফলে সরকার রাজস্ব যে আছে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এই 2 অভিযানে সব মিলায়ে 3টি প্রতিষ্ঠান, মোট 4টি প্রতিষ্ঠানের 4 জনকে আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের খবরে মিরপুরে পালিয়েছে 2 দোকান মালিক। এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিটিআরসি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ শ্রেণীর বিমা থাকায় মুক্তিপণের টাকা সংশ্লিষ্ট বিমা কোম্পানি দিয়েছে। MV আবদুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংকে কোনো টাকা দিতে হয়নি। এরপরও জাহাজ নিয়ে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে মালিকপক্ষ। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে নৌপরিবহন দপ্তর ও আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। সোমালীয় জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়েই মুক্তি মিলেছে জাহাজ MV আবদুল্লাহ ও 23 নাবিকের।
কিন্তু এই টাকার অঙ্ক কত ছিল কিংবা এই টাকা কে দিয়েছে, এসব প্রশ্ন ঘিরে গেল 1 মাস ধরেই ছিল নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার জাহাজ দেশে ফিরে আসার পর মালিক প্রতিষ্ঠান জানিয়েছে মুক্তিপণের টাকা পরিশোধ করেছে বিমা কোম্পানি। তো অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা অনেকটা আমরা কভার করতে পেরেছি বিমার কারণে, এবং এটা একটা ফার্স্ট ক্লাস বিমা। 500 টাকাও গাড়ির বিমা করতে পারেন, 25,000 টাকাও করতে পারেন, আমরা 25,000 টাকা করেছি। সো এভরিথিং ইজ কাভার্ড। মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পাইরেসি সংক্রান্ত বিমা করা হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সাথে। সাধারণত জাহাজ মালিকরা এই ধরনের যাত্রায় ঝুঁকি বিবেচনা করে 5 থেকে 7 দিনের জন্য ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান ভিত্তিক 20টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমা করে। এজন্য জাহাজ মালিককে গুনতে হয় সর্বনিম্ন $50,000। আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এই সমস্যাগুলো এড়াবার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার কর্তৃক ডিজি শিপিং কিন্তু কিছু দিক নির্দেশনা কিন্তু প্রেরণ করেছে। সেইগুলোকে মেনে চললেই কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের এই ধরনের যে দুর্ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা এড়াতে পারবো। নিজস্ব কিছু দায় দায়িত্ব থাকে কিন্তু নিরাপত্তার বিষয়ে, শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী বা কোস্টগার্ড নিরাপত্তা দিতে পারবে অ্যাট সি সেটাও না। আমার মনে হয় জাহাজের যে নিজস্ব যে গার্ড সিস্টেমটা সেটা সবাই যেন রাখে। মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র বলছে এমভি আবদুল্লাহকে জিম্মিমুক্ত করতে $5 মিলিয়ন মুক্তিপণ দিতে হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খোলা ম্যানহোল ও স্ল্যাববিহীন নালায় পড়ে চট্টগ্রামে একাধিক মৃত্যুর ঘটনায়ও টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের। নালায় পড়ে মৃত্যুর ঘটনা ঘটলে কয়েকদিন তোড়জোড় করতে দেখা যায় সিটি কর্পোরেশনকে, এরপর আবারও সব আগের মতোই থাকে। বর্তমানে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোল ও ভাঙা স্ল্যাবের অনেক নালা ঝুঁকিপূর্ণভাবে আছে, যেসবে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী। সামনের বর্ষা মৌসুমে ভয়াবহ হয়ে উঠতে পারে এসব নালা। 2021 সালের 25 আগস্ট চট্টগ্রামের মুরাদপুরের এই নালায় পা পিছলে পড়ে নিখোঁজ হন তরকারি বিক্রেতা সালেহ আহমদ। আজ অবধি মেলেনি তার হদিস। এর আগে নগরীর চশমাহিলে সিএনজি অটোরিকশা নালায় পড়ে মারা যান 2 জন। কাছাকাছি সময় একই নালায় পড়ে মারা যায় পথশিশু কামাল ও কলেজ শিক্ষার্থী সাদিয়া। এসব প্রাণহানির পর সে সময় দাবি উঠেছিল সব নালা এবং বিভিন্ন সেবা সংস্থার নানা পয়েন্টে স্থাপিত বক্সে ঢাকনা ও স্ল্যাব লাগানোর। কিছুদিন তোড়জোড় দেখা গেলেও পরে তা থেকে সরে আসে সবাই। নগরীর স্টেশন রোড, নাসিরাবাদ, ভদ্রাহাট সহ নানা জায়গায় প্রায় চোখে পড়ে স্ল্যাববিহীন এসব নালা, যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নালায় নর্দমা পরে মানুষ মারা যায়, আমরা কিছু হইচই দেখি, সিটি কর্পোরেশনের কিছু ব্যাখ্যা দেখি, এরপর আবার যা সে অবস্থার মধ্যে আমরা দেখি। সময় একটা গাড়ি এটার উপরে উঠে অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা মানুষের মৃত্যুর ঝুঁকিও আছে এটার মধ্যে। নগর পরিকল্পনাবিদ বলছেন, নগরীতে চলমান নানা প্রকল্পের সাথে জড়িতরা বেশিরভাগ সময় নগরবাসীর নিরাপত্তার কথাটি বিবেচনা করেন না। আমাদের দেশে প্রকল্প করার জন্য সবাই ব্যস্ত থাকে, তার রক্ষণাবেক্ষণের বিষয়টা তাদের মাথায়ও থাকে না, গুরুত্বও পায় না, এবং অনেক ক্ষেত্রে আমাদের আমলাতান্ত্রিক বরাদ্দ ব্যবস্থাতে রক্ষণাবেক্ষণের বাজেট অনেক ক্ষেত্রে কেটেও দেওয়া হয়। জলাবদ্ধতা হলে এখনও খোলা নালা, খালের পাশে লাল কাপড় ঝুলিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আছে সিটি কর্পোরেশনের উদ্যোগ। সমস্ত শহরের খালের উপর ফেন্সিং দেওয়া তো সম্ভব না, কিন্তু যেখানে বিপজ্জনক অবস্থা সেখানে লাল ফিতা দিয়ে বা খুঁটি গেড়ে আমরা চিহ্নিত করে দিই, যাতে লোকজন ওইদিকে না যায়। আগামী বর্ষার আগেই সব নালা, খালের উপর স্ল্যাব বসানোর তাগিদ নগরবাসীর। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাটোরের নলডাঙ্গায় উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের বিরুদ্ধে মৎস্য অভয়াশ্রম স্থাপনা সহ 3টি প্রকল্পের প্রায় 7.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযোগ থেকে বাঁচতে অভয়াশ্রম স্থাপনের নামে কিছু বাঁশ পুঁতে দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করেছে মৎস্য বিভাগ। 2022-23 অর্থবছরে নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের ধুলদহে মৎস্য অভয়াশ্রম স্থাপন বাবদ 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বাবদ অর্থ উত্তোলন হলেও কয়েকটি পিলার ও বাঁশের খুঁটি ছাড়া অভয়াশ্রমের আর কোনো কাজের চিহ্ন নেই। এলাকাবাসীর দাবি,
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের কাছে 2 বছর আগে বরাদ্দ এলেও অভয় আশ্রমের কোনো কাজ হয়নি। এ নিয়ে অভিযোগ দেওয়ার পর তড়িঘড়ি করে এরিয়া পিলার হিসেবে কয়েকটি সিমেন্টের পিলার ও বাঁশ পোতা হয়েছে। এই অভয় আশ্রমের বাঁশ মাত্র 2-3 সপ্তাহ পুঁতিছে, এই কয়েকদিন হলো অভয় আশ্রম পুঁতিছে, তার আগে পুঁতেনি করা। মাছ থাকবে, মাছ ডিম পারবে, বর্ষার মধ্যে মাছটা সরা যাবে, সবাই আমিও দূরে মারি খেতে পারবো, কিন্তু এখানে তা হয় না। এখানে প্রায় প্রতিদিনই মাছ মারে। এত বলে অনেক আপনি টাকা পয়সা আসে, আর এই বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তার উপর কেসের একটা ভয় দেখায়। উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে খাজুরা ও পিপরুল ইউনিয়নের 2টি মৎস্য অভয়াশ্রম সংস্কার বাবদ পাওয়া প্রায় 2.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই নিয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত কর্মকর্তা। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। নলডাঙ্গা উপজেলার এই ব্যাপারটা নিয়ে আমাদের জেলা মৎস্য কর্মকর্তা স্যার বরাবর একটা অভিযোগ এসেছে। স্যার এটা একটা তদন্ত কমিটি করে দিয়েছেন, তো কমিটি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা আসল ব্যাপারটা বলতে পারবো, তার আগে আসলে কিছু বলা যাচ্ছে না। দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।